হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং ট্রান্সফরমারের বাইরের পার্ট, যেটাতে আমার বডি কাস্ট আয়রন থাকে, দুটো হুইল থাকে মুভ করানোর জন্য, এটা হ্যান্ডেল ধরে টানার জন্য। এটা হলো দুটো টার্মিনাল, একটা হয় তোমার নেগেটিভ পজিটিভ বলে এখানে কিছু হয় না এসিতে, ঠিক আছে? কিভাবে কি হয় আমি বোঝাচ্ছি। এটাতে যে কোনো একটা টার্মিনালের সাথে আমরা কেবল লাগিয়ে আমাদের ইলেকট্রোড হোল্ডারকে জয়েন্ট করে দিতে পারি, আর একটাতে কেবল লাগিয়ে আমাদের আর্থ কেবলে দিয়ে দিতে পারি আর্থিং হিসেবে, ঠিক আছে? এটা হচ্ছে তার ভেতরের পজিশন, ভেতরে কেমন থাকবে, ঠিক আছে? এইটাকে বলা হয় কোর, ঠিক? এটা হলো তোমার প্রাইমারি ওয়াইন্ডিং, আর এটা হলো সেকেন্ডারি ওয়াইন্ডিং, ঠিক আছে? এটা যে কোর যেটা থাকে সেটা ম্যানুফ্যাকচারিং হয় সিলিকন স্টিলের, ঠিক আছে? এই দুটো যে ওয়াইন্ডিং হয়, ওয়াইন্ডিং ওয়্যার যেটা হয় সেটা হয় কপারের, ঠিক আছে? কি হয়, এটা হচ্ছে একটা বাইন্ডিং, এটা হচ্ছে একটা বাইন্ডিং। বাইন্ডিং মানে নগ্ন তার, এর উপরে কোনো ইনসুলেশন থাকে না। সেই নগ্ন তারকে আমরা কি করি, এখান থেকে এনে আমরা এরকম বাইন্ডিং দিই, পেঁচিয়ে 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 আবার এখান থেকে বাঁধি, ঠিক? সেকেন্ডারি বাইন্ডিং আমরা কি বাইন্ডিং কি করি, আমরা এখান থেকে এরকম তার এনে যেরকম এখানে করেছি সেরকম এখানে করি। ডিফারেন্সটা কোথায় আসছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলিকন স্টিলের বানানো, এর নাম হচ্ছে কোর, এটাকে বলা হয় কোর, ঠিক? এই জিনিসটা খুব পাতলা পাতলা শীটের মতো না, পাতলা পাতলা শীট, একদম এরকম যে পাতলা পাতলা শীট, এই যে এটা এরকম পাতলা পাতলা শীট, এত পাতলা পাতলা থাকে, ঠিক? ওই পাতলা পাতলা অনেকগুলো শীটগুলো কিনে তোমার কিছু না হয়তো এত মোটা বা এত মোটা বা এত মোটা আলাদা আলাদা তার যতটা যে ক্যাপাসিটি হয় সেই হিসাবে আমরা বানাই। কি করে বানাই, পুরো পাতলা পাতলা শীটগুলোকে একসাথে রাখা হয়, ঠিক আছে? ওই একসাথে রাখার পর মাঝখানে পেনিসিলিন পেপার, কি পেরিসিলিন, পেনিসিলিন পেপার, পেনিসিলিন পেপার দিয়ে মাঝখানে দিয়ে দেওয়ার পর সবগুলোকে ভেবে নাও একটা এইটা উপর দিলাম একটা পেনিসিলিন পেপার, তারপর একটা কোট, এরকম করে মাঝখানে কিন্তু এটা এরকম খালি থাকে, একটা এরকম শেপ তৈরি হয়, এই মাঝখানে পুরো খালি থাকে, আর পর দেখা যাবে, ঠিক আছে? পেনিসিলিন পেপার দিয়ে আমরা এটাকে বাইন্ডিং করে দিলাম, বেঁধে দিই, বেঁধে দেওয়ার পর এইটা একটা বলছি আমি, তো এটা এইভাবে আমরা কপারের বাইন্ডিং দিই, ঠিক? কপারের বাইন্ডিং দেওয়ার পর প্রাইমারি বাইন্ডিং আমাদের দু রকমের ট্রান্সফরমার হয়, একটা হয় তোমার স্টেপ আপ, আর একটা হয় স্টেপ ডাউন, এই নামটা তোমরা হয়তো শুনেছো। স্টেপ আপ এন্ড স্টেপ ডাউন ওয়ার্কিং এর উপরে দু রকমের ট্রান্সফরমার, একটা স্টেপ আপ একটা স্টেপ ডাউন। স্টেপ আপ কি করে, ভোল্টেজটাকে বাড়ায়, ঠিক? আর স্টেপ ডাউন হচ্ছে ভোল্টেজটাকে কম করে দেয়। ট্রান্সফরমার সব সময় ভোল্টেজকে আপ এন্ড ভোল্টেজকে ডাউন করে, সে কোনোদিন কারেন্টের উপরে কোনো কাজ করে না, বোঝা গেছে? আমি দুটো টার্মস বলেছিলাম, একটা হচ্ছে আমাদের ভোল্টেজ আর একটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? ভোল্টেজকে নিয়েই সব সময় একটা ট্রান্সফরমার কাজ করে, সে ভোল্টেজকেই বাড়ায় আর ভোল্টেজটাকেই কমায়, ঠিক? কারেন্টকে সে কিছু করে না। এটা সবসময় মাথায় রাখবে, যদি আমরা ভোল্টেজকে কমিয়ে দিচ্ছি, ভোল্টেজকে যদি আমরা কমিয়ে দেব, তাহলে আমাদের অ্যাম্পিয়ার মানে আমাদের
অটোমেটিক বেড়ে যাবে, ঠিক। আর যদি আমরা অ্যাম্পিয়ারকে কমিয়ে দিই, সরি ভোল্টেজকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে অ্যাম্পিয়ার আপনারা কমে যাবে, ঠিক আছে। কারেন্টকে আমরা কিছু করি না, না কোনোদিন কমাই না কোনোদিন বাড়াই, আমরা যা করি ট্রান্সফরমারকে নিয়ে আমরা ভোল্টেজের উপরে কাজ করি, ভোল্টেজটাই আপ হবে ভোল্টেজটাই ডাউন হবে। কিভাবে? এটা আমাদের মেইন সাপ্লাই, মেইন সাপ্লাইয়ের একটা টার্মিনাল এখান থেকে আসলো, এখান থেকে এরকম ঘুরলো, ঘুরে 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 একটা এখানে চলে গেল, ঠিক। এই জিনিসটা কি করে, এখানে যখন কারেন্ট এসে এইভাবে ঘুরপাক খায়, তখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইএমএফ বলা হয়, ইএমএফ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হয়। এই জিনিসটা কিন্তু পাখাতেও সেইভাবে কাজ করে। পাখা একটা শুধুমাত্র আমরা কারেন্ট দেওয়ার, ওর ভিতরে তো কোনো মোটর নেই, তাহলে পাখাটা ঘোরে কিভাবে? ওই ইএমএফ এর মাধ্যমে কিন্তু একটা পাখা ঘোরে, ঠিক আছে। একটা কারেন্টকে যখন আমরা বারবার একটা ওয়াইন্ডিং এর ভেতর থেকে একটা কয়েলে ঘুরিয়ে 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 যখন আমরা একটা ইলেকট্রিককে পাস করাবো, তখন কিন্তু ইএমএফ জেনারেট হবে, ঠিক আছে। ইএমএফ, এই ইএমএফ কি হয়, এই সিলিকন কোর ওয়্যারের মাধ্যমে এখান থেকে এখান পর্যন্ত আসে, বোঝা গেছে। এই ইলেকট্রিসিটি এখান থেকে নিয়ে ঘুরে ঘুরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হচ্ছে, যেটা এখান থেকে নিয়ে আমাদের এখান পর্যন্ত আসে, আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং থেকে নিয়ে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং পর্যন্ত আসে, এসে এখান থেকে বেরিয়ে যায়। প্রাইমারি ওয়াইন্ডিং এ আমাদের টার্নস, নাম্বার অফ টার্নস, এই যে ঘোরানো আছে যেটা, নাম্বার অফ টার্নস যদি আমরা কম রাখি আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যদি বেশি রাখি, তাহলে আমাদের ভোল্টেজ বাড়বে। বোঝা গেছে কিভাবে ভোল্টেজ কমবে বাড়বে? প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নস আলাদা আলাদা হতে হবে। যদি এক হয় তাহলে যে ভোল্টেজ আসছে সেই ভোল্টেজই বেরোবে। ইনপুট ভোল্টেজ আর এখানে আউটপুট ভোল্টেজ, মানে ইনপুট আমরা একটা দিলাম, আউটপুট একটা হচ্ছে, ঠিক। এবার আমরা কি করব, এখানে যদি আমরা নাম্বার অফ টার্নস কম দিই আর প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যদি বেশি দিই, তাহলে আমাদের ভোল্টেজ বাড়বে, ঠিক। এখানে দেখো এই চক্রটা কিন্তু বেশি আছে, এটা কম আছে, দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। এখানে আমাদের ভোল্টেজটা কম জেনারেট হচ্ছে, মানে বেশি জেনারেট হচ্ছে, এখান থেকে আমাদের দিয়ে ভোল্টেজটা কমে যাচ্ছে, ঠিক আছে। নাম্বার অফ প্রাইমারি টার্নস এখানে বেশি আছে, এখানে কম, মানে আমাদের ভোল্টেজটা কি হচ্ছে, কমে যাচ্ছে, আমাদের ভোল্টেজ কমে যাচ্ছে। এটাই হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। যে ভোল্টেজকে কমিয়ে দেবে সে হচ্ছে স্টেপ ডাউন, আর যেখানে ভোল্টেজ বাড়বে সেখানে হচ্ছে স্টেপ আপ। ওয়েল্ডিং এ আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি, কেন কি সেখানে আমাদের ভোল্টেজ কম লাগে আর কারেন্ট বেশি লাগে, ঠিক আছে। এবার এটা যেটা হয়, সিলিকন স্টিলটা কিন্তু হয় কন্ডাক্টর, সে কিন্তু কারেন্টকে বহন করে, কিন্তু যে প্যারাসিলিক পেপার যেটা আমরা দিলাম এর মাঝখানে, এদের মাঝখানে, সেটা কিন্তু ইনসুলেটেড পেপার হয়, তার মধ্যে কিন্তু কারেন্ট পাস করে না। একটা সিলিকন স্টিল যখন অন্য সিলিকন স্টিলের সাথে লাগবে, সেটা তো শর্ট না হয়ে যায়, তাই জন্য আমরা তার মাঝখানে ইনসুলেশন পেপার, প্যারাসিলিক পেপার দিয়ে 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 আমরা করেছি, ঠিক আছে। কিছু বোঝা গেছে? এখানে নিয়ে কোনো ডাউট? ভেবে নাও আমি একটা কাজ তোমাকে দিলাম, ঠিক। তুমি ওই কাজটা তোমার জন্য ভারী হচ্ছে, তো তুমি কি করবে, তোমার একটা বন্ধুর হেল্প নেবে, ঠিক। বা ভেবে নাও আমি তোমাকে সেই কাজটা দিলাম, তোমাকে বললাম কি, যেরকম তোমাকে দিলাম আর বললাম মুন্নাকে এই জিনিসটা দিয়ে দিও বা ওকে এই কাজটা করতে দিও, ঠিক। তো তোমরা কি করলে, দুজনে মিলে সেই কাজটাকে কমপ্লিট করবে, ঠিক আছে। আমরা যে ইলেকট্রিক সাপ্লাই এখানে দিচ্ছি আর এই যে ভোল্টেজটা ভ্যারি করে যে আমাদের এখানে আসছে, যে ট্রান্সফার হয়ে এখানে আসছে, এরা দুজন কিন্তু মিলেমিশে কাজ করছে, ঠিক আছে। যে ইএমএফ কে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই যে এখান থেকে যে এখানে যেটা আসছে, সেটা এরা কাজ করছে মিউচুয়ালি, ঠিক আছে। এই ক্রিয়াটাকে বলা হয়
মিউচুয়াল ইন্ডাকশন। এ এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট করলো, সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সিলিকন স্টিল থেকে হয় আমাদের 4 ওয়্যার থেকে হয়ে আমাদের সেকেন্ডারি বাইন্ডিং পর্যন্ত চলে আসে। এরা দুজন কিভাবে কাজ করছে? মিলেমিশে। তার জন্য এই ইন্ডাকশনের নাম দেওয়া হয়েছে মিউচুয়াল ইন্ডাকশন। ঠিক আছে, বাস নোট করো, ফটাফট। পজ কর দাও। পজ আছে? পজ চলছে স্যার। আচ্ছা থাক। দেখো আপনিই তো বললেন। এক কোই প্রকারের টাইপস হয়, ঠিক আছে? একটা হলো আমাদের ওয়েল্ডিং ট্রান্সফরমারের আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। কি প্রিন্সিপালের উপরে কাজ করা হচ্ছে? মিউচুয়াল ইন্ডাকশন। আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং আর আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং মিলেমিশে কাজ করে। সেই একটা ইএমএফ যেটা সেকেন্ড প্রাইমারি ওয়াইন্ডিং এ জেনারেট হচ্ছে সেটাকে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং পর্যন্ত পৌঁছায়, যার ফলে আমরা আমাদের আউটপুট এম্পিয়ারেজটা পাই। ঠিক আছে, আউটপুট ভোল্টেজটা পাই। এবার হচ্ছে আমাদের টাইপস অফ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কত রকমের প্রকার? ট্রান্সফরমারের দু রকমের প্রকার। একটা হয় তোমার ওয়ার্কিং এর অ্যাকর্ডিং, একটা হয় তোমার কুলিং অ্যাকর্ডিং। একটা মেশিন যে আমাদের ইলেকট্রিসিটির উপরে রান করছে, হেভি ডিউটি করছে, হেভি কাজ করছে, সে গরম হবে। কোর যেটা আছে তার উপরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হচ্ছে, সে কিন্তু হিট হবে। তো সেই হিটটাকে কিন্তু ওরকম ছেড়ে দিলে হবে না, তাকে ঠান্ডাও করতে হবে। ঠিক আছে, ওই ঠান্ডা বেসিসের উপরে আমাদের আরো দু রকমের ট্রান্সফরমার হয়। ঠিক আছে, ওয়ার্কিং এর উপরে কি হয়? স্টেপ আপ, স্টেপ ডাউন। স্টেপ আপে কি হয়? যেখানে আমরা আমাদের ভোল্টেজটাকে আমরা বাড়িয়ে দিই। কিভাবে বাড়াই? ওই প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্নস অ্যাকর্ডিং। স্টেপ ডাউনে কি হবে? ভোল্টেজটা কমে যাবে। এটাই হচ্ছে আমাদের ওয়েল্ডিং ট্রান্সফরমার। ঠিক আছে, আর এয়ার কুলড আর অয়েল কুলড কিন্তু আমাদের ওয়েল্ডিং ট্রান্সফরমারই হয়। এয়ার কুলড মানে হাওয়ার মাধ্যমে সে ঠান্ডা হয়। ঠিক, যে বডিটা আমি বানিয়েছিলাম বেরোনো, এটা তো বডি, এর মধ্যে দেখবে এরকম দাগ কাটা থাকে, এরকম হালকা হালকা দাগ কাটা থাকবে। দাগ কাটা মানে কি? ওখানে ফুটো থাকবে যাতে ওর ভেতর থেকে ভালোভাবে হাওয়া পাস হতে পারে। বা অনেক জায়গায় ফ্যানও লাগানো থাকে, যে আমাদের কোর গরম হয়, ওই কোরটাকে ঠান্ডা করার জন্য। ঠিক আছে, এখান থেকে ভেন্টিলেশন হবে আর অনেকবার ফ্যান লাগানো থাকে যাতে সে ঠান্ডা হয়। ঠিক আছে, যার বডিতে তুমি এইগুলো কিছু দেখবে না, সে কিন্তু অয়েলের মাধ্যমে ঠান্ডা হয়। অয়েল, সেই অয়েল কি থাকে? প্যারাফিন বা ডায়লা অয়েল। ঠিক, সেই অয়েলটা, আচ্ছা অয়েল একটা জিনিস বলো, অয়েল কি হয়? অয়েল কন্ডাক্টর হয় না ইনসুলেটর হয়? অয়েলের মাধ্যমে হয়ে আমাদের কারেন্ট পাস করতে পারবে কি পারবে না? পারবে এর কথা শুধুমাত্র আমি বলছি, যে কোনো অয়েল পারবে স্যার। অয়েল কন্ডাক্টর হয়, ঠিক তো? স্যার। অয়েল আমাদের কন্ডাক্টর হয়, যে ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে। কিন্তু এখানে যে অয়েল আমরা ইউজ করব সেটাই একমাত্র এরকম হয় যে ইনসুলেটেড হয়, যে কারেন্টকে পাস করে না। ওরকম যদি করতো, এই যদি এখানে যদি আমরা ইনসুলেটেড অয়েল না দিতাম, তাহলে কিন্তু আমাদের কোরের মধ্যে যে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে সেটা আমাদের বডিতে চলে আসে। বডিতে যদি আমরা টাচ করতাম, কারেন্ট শর্টকে মারা যেত। কিন্তু যেহেতু এখানে এই অয়েলটা আমাদের প্যারাফিন আর ডায়লা অয়েল যেটা, সেটা একটা ইনসুলেশন হয়, ইনসুলেটেড অয়েল হয়, যার কারণে আমাদের এর ভেতরে ইলেকট্রিসিটি আর হিট সেটা আমাদের বডিতে আসতে পারে। বুঝা গেছে? অয়েলের নাম হচ্ছে প্যারাফিন অয়েল বা ডায়লা অয়েল। এই অয়েলের ভেতরে কিন্তু আমাদের কোর যেটা আমি বানিয়েছিলাম, কোর, ওই কোরটা পুরো ডুবে থাকে। তুমি যদি এই মেশিনে ঢাকনা খুলে দেখবে, তোমাকে একটা কালচে কালচে অয়েল দেখা যাবে, কালচে বা লাল রঙের অয়েল দেখা যাবে। তার নিচে যে কোর আছে, কোর তুমি দেখতে পাবে না। কোরটা পুরোপুরি আমাদের অয়েলের ভিতরে ঢাকা থাকে। ঠিক, এই অয়েলটা কি করে? আমাদের কোরের মধ্যে যে হিট জেনারেট হয় সেই হিটটাকে অ্যাবজর্ব করে সেটাকে বাইরে অ্যাটমসফিয়ারে দিয়ে দেয়।
যাতে আমাদের কোরটা ঠান্ডা থাকে। হিট যদি বেশি হয় তাহলে সে কোর পুড়ে যাবে, তাই তো? তো দু রকমের আমরা দু রকমের জানলাম, একটা হয় ওয়ার্কিং এর অ্যাকর্ডিং স্টেপ আপ স্টেপ ডাউন, আর কুলিং এর অ্যাকর্ডিং হয় এয়ার কুলড আর অয়েল কুলড। ঠিক? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের এয়ার কুলড ট্রান্সফরমার আর আমাদের অয়েল কুলড ট্রান্সফরমারের মধ্যে ডিফারেন্সটা কি? ঠিক, দুই প্রকারের যে আমরা বললাম আমাদের স্টেপ আপ স্টেপ ডাউন, সেটাতে কি পার্থক্য হয়? একটা ভোল্টেজকে বাড়ায়, একটা ভোল্টেজকে কমায়, এই দুটো পার্থক্য। এবার সেই দুটোই ট্রান্সফরমার রেট ঠান্ডার পদ্ধতি দু রকমের হয়, একটা হয় অয়েল কুলড, একটা হয় এয়ার কুলড, একটা হয় অয়েল কুলড। এয়ার কুলড মানে তার ভেতরে এয়ার পাস করে আমরা ঠান্ডা করব, আর অয়েল কুলড হচ্ছে তার ভেতরে আমরা অয়েল দিয়ে তাকে ঠান্ডা করব। ঠিক আছে, ডিফারেন্সটা দেখো। এয়ার কুলড ট্রান্সফরমার কি হয়? লো কস্ট, এর দামটা কম হবে। এটা হয় হাই কস্ট, এর দাম বেশি হবে। ঠিক, নেক্সট হচ্ছে লাইট ডিউটি, মানে হালকা কাজের জন্য এটাকে আমরা ইউজ করি। যেখানে আমাদের কম কারেন্টের ইউজ হবে বা কম আমরা সেটাকে ইউজ করব, সেখানে আমরা এয়ার কুলড ট্রান্সফরমার ইউজ করব। ঠিক, এটা হচ্ছে আমাদের হেভি ডিউটি, এটা ভারী কাজের জন্য, যেখানে আমাদের বেশি অ্যাম্পিয়ার লাগবে বা যেখানে সারাক্ষণ কাজ হচ্ছে সেখানে আমরা এটাকে ইউজ করব। ঠিক, কেন কি এটাতে কুলিং রেট এর বেশি হবে, তো তেলে যেহেতু ঠান্ডা হচ্ছে। লাইট ইন ওয়েট, এটা খুব হালকা হয়। ঠিক আছে, এবং মানে ইজিলি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে নিয়ে যেতে পারি। হেভি ইন ওয়েট, এই মেশিনটা বড় হবে, এর ওয়েট বেশি হবে, সহজে এক জায়গা থেকে ওই জায়গায় আমরা পুল করতে পারবো না। এবার এটা হচ্ছে যে এটা শুনে তোমরা কি বুঝতে পারছো যে আমাদের বেশি লাভ আমাদের এয়ার কুলড মেশিনে আছে, আর আমাদের যত সমস্যা যে দামি, বেশি কাজ করে এবং ভারী, এটা আমরা দেখতে পাচ্ছি অয়েল কুলডের জন্য। তার মানে কি অয়েল কুলড ভালো, খারাপ, আর এয়ার কুলড ভালো? লাস্টে হচ্ছে দেখো মোর কারেন্ট কনজাম্পশন, মানে এ বেশি কারেন্ট খাবে, বুঝেছো? এ বেশি কারেন্ট খাবে। আরে লেস কারেন্ট কনজাম্পশন, মানে কারেন্ট কম খাবে। যদি আমরা মেইন সাপ্লাই থেকে এইটাকে কানেক্ট করি আর এটাকে কানেক্ট করি, তাহলে এ কিন্তু বেশি কারেন্ট খাবে, বেশি ইলেকট্রিসিটি টানবে, আরে কম টানবে। যদি ইউজ করি এটার বিল বেশি আসবে, এটার বিল ইলেকট্রিসিটি বিল কম আসবে। ঠিক আছে, এটাই হলো দুটোর পার্থক্য। বোঝা গেছে? নেক্সট হচ্ছে আমাদের ওয়েল্ডিং ট্রান্সফরমারের অ্যাডভান্টেজেস। ঠিক আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল, টাইপস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এইগুলোকে আমরা ইউজ করি আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে লেস ইনিশিয়াল কস্ট, মানে প্রাথমিক যে দাম, মানে কেনার যে দাম, সেই দামটা কম হবে। ঠিক, কম দামে এটা পাবো, মানে অন্যান্য মেশিনের তুলনামূলক। দ্বিতীয়ত হচ্ছে লেস মেইনটেনেন্স কস্ট, এর মেইনটেনেন্স কস্টটাও কম হয়, মানে যদি নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায় বা কিছু একটা ডিফেক্ট হয়ে গেল, সেটার জন্য আমরা এটাতে কম ইউজ হয়, কম টাকা লাগে। থার্ড হচ্ছে নো আর্ক ব্লো। আর্ক ব্লো একটা ডিফেক্ট হয় যার মধ্যে আমাদের যে আর্ক হচ্ছে না, এই যে আমাদের আর্ক, এই আর্কটা একদিকে পালায়। এটা হচ্ছে আমাদের জয়েন্ট এখানে না পড়ে এ বা তো এই দিকে যাবে নালে এই দিকে যাবে, মানে নিজের নির্দিষ্ট ওয়ে থেকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, সেই ডিফেক্টটাকে বলা হয় আর্ক ব্লো। এই ডিফেক্টটা আমরা আগে পুরোপুরি চর্চা করব, একটা টপিকই আছে পরে। ঠিক আছে, সেটাকে বলা হয় আর্ক ব্লো। তো সেই আর্ক ব্লো ডিফেক্টটা আমাদের এসি মেশিনের সাথে হয় না। বোঝা গেছে? সেই যে আমাদের আর্কটা এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের এর সাথে হয় না, আর্কটা স্টেবল থাকে। নেক্সট হচ্ছে নো নয়েজ, কোনো রকমের কোনো মোটর বা কোনো ঘোরানো পার্ট ওর মধ্যে থাকে না বলে কোনো রকমের নয়েজ ক্রিয়েট করে না। মেশিন যদি কাজ করছে তাহলে স্পার্কলিং এর যে আওয়াজটা সেটাই শুধুমাত্র আসে। এফিশিয়েন্সি হয় সবচেয়ে বেশি 85%, 85%। এফিশিয়েন্সি মানে কার্যদক্ষতা। একটা কাজ যদি আমরা একে দিয়ে করব, তাহলে আমরা কতটা সেই কাজে সাফল্য পাবো সেটা হচ্ছে 85%।
হয়েছে? স্যার। রেডি? নেক্সট হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস। এই মেশিনের হানি ক্ষতি কি, মানে কি লাভ আমরা এর থেকে পাবো না, লাভের উল্টো ডিসঅ্যাডভান্টেজেস কি কি হয়? প্রেফার ফর ওয়েল্ডিং অফ ফেরাস মেটালস, এটাকে শুধু আমরা ফেরাস মেটালের জন্য ইউজ করতে ভালো পাই, নন ফেরাসের জন্য কিন্তু এটা ভালো না। যদি আমাদের নন ফেরাস মেটালের ওয়েল্ডিং করতে হয় তাহলে আমরা এসির জায়গায় ডিসিতে আরো ভালো রেজাল্ট পাবো। কেন কি পোলারিটি যেটা পাই সেটা আমরা এটাতে পাচ্ছি না, যার কারণে আমাদের ডিসি যখন আমরা নন ফেরাস মেটালের ইউজ করব তখন আমাদের ডিসি মেশিনের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে নট প্রেফার উইথ বেয়ার ইলেকট্রোডস। বেয়ার ইলেকট্রোড মানে দু রকমের ইলেকট্রোড হয়, একটা হয় বেয়ার, একটা হয় কোটিং। বেয়ার মানে যার উপরে কোনো ফ্লাক্সের কোটিং থাকে না, যেরকম হচ্ছে তোমার টিগের ইলেকট্রোড, মিগের ইলেকট্রোড, এসএমডব্লিউ ইলেকট্রোড, কার্বনের ইলেকট্রোড, এগুলো কিন্তু সব বেয়ার ইলেকট্রোড হয়, এর উপরে কোনো ফ্লাক্স কভারিং থাকে না, ঠিক শুধু একটা মেটালের রড হবে। আর কোর মানে কোড ইলেকট্রোড যেটা হয় কোটেড ইলেকট্রোড, তার উপরে ফ্লাক্সের কোটিং থাকবে, যেরকম তোমরা সামান্য যেটা নিয়ে তোমরা কাজ করছো, ঠিক আছে, ওই সব উপরে আলাদা আলাদা ধরনের ফ্লাক্স কোটিং থাকে, যেটা এসএমডব্লিউ তে আমরা ইউজ করি শিল্ডেড মেটাল আর্টিকেল থেকে। তো এটা যখন আমরা বেয়ার ইলেকট্রোড ইউজ করব তখন কিন্তু আমরা এসি তে ভালো রেজাল্ট পাবো না, ঠিক আছে। কেন কি বেয়ার ইলেকট্রোডে আর্ক ব্লোটা বেশি হয়, আর্ক স্টেবল থাকে না। আর এটা যেটা আমরা আগে পড়েছি যে এটাতে কিন্তু আর্ক ব্লোটা হয় না, ঠিক আছে। তারপরে আছে তোমার বেয়ার ওয়্যারে যেটা হয় সেটা তোমার ইলেকট্রোড মানে আর্ক স্টেবল থাকে না, আর্ক মানে বারবার কমে বাড়ে আর্কটা। আর আমাদের এসি যেটা হচ্ছে এসি মেশিন, সেটা কিন্তু আর্ক স্টেবল কম থাকে, স্টেবিলিটি কম পায়, যার জন্য এটাতে আমরা ফ্লাক্স কোড যখন আমরা ইউজ করি ফ্লাক্স ওয়্যার, তখন আমরা স্টেবিলিটি বেশি পাই, ঠিক আছে। বোঝা গেছে? আর কোনো সমস্যা নয়, কিন্তু এটাতে করবে তোমার বেয়ার ওয়্যার, যেটা তোমার আর্ক স্টেবিলিটি কম হয়। নেক্সট হচ্ছে ফাইন কারেন্ট সেটিং উইথ ওয়েল্ডিং স্পেশাল জবস। স্পেশাল জব বিভিন্ন মোটা পাতলা কোনো রকমের কোনো আমরা এই করছি, বা নন ফেরাস আমরা ইউজ করছি, ফেরাস নন ফেরাসের কেন করতে পারি না, নন ফেরাসের মেল্টিং পয়েন্ট কম হয়, আর এটাতে কারেন্ট আমরা ভাগ করতে পারি না, যার জন্য আমরা এটাতে নন ফেরাসের জন্য কম ইউজ করি, ফেরাসটা বেশি করি। ফাইন কারেন্ট সেটিং, তখন আমাদের কারেন্ট সেটিংকে আরো সূক্ষ্মভাবে করতে হয়, আরো ভালোভাবে করতে হয়, যাতে আমাদের ওয়েল্ডিংটা সম্ভব হয়, ঠিক আছে। তো এই যে নানা রকমের আমরা পয়েন্টস পড়লাম আমাদের ওয়েল্ডিং ট্রান্সপোর্টের সম্বন্ধে, যেটা হচ্ছে আমাদের প্রথমে বডি স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে মানে ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপরে হচ্ছে ডিফারেন্স, টাইপস, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ওকে, থ্যাংক ইউ ক্লাস।